চলো হে বিভূতি, এমনিতেই আজকে বড্ড দেরি হয়ে গিয়েছে। তারপরে ঠাকুরমশাই আমাদেরকে আবার ওই তালপুকুরে ঘটা আরো অনেক ঘটনার কথা বলবেন বলেছিলেন। হ্যাঁ, ঠিকই বলেছো ভাইয়া, আজকে একটু দেরি হয়ে গেছে। এদিকে দেখো না, আকাশের মুখটাও কেমন ভার হয়ে রয়েছে। কালো মেঘ সরাসরি মাথার উপর আনাগোনা শুরু করেছে। যখন তখন বৃষ্টি হতে পারে। কি জোরে জোরে মেঘ ডাকছে রে বাবা। ভাগ্যিস আমি আগে থেকে পাসিং শো আর তেলে ভাজা কিনেই বেরিয়েছিলাম, না হলে আজকে আর পৌঁছতে হতো না। এই রাস্তায় দাঁড়িয়ে এই একেবারে জবজবে করে ভিজে যেতাম যে। আমিও কিশোরী গল্প করতে করতে মর্ট লেনের রাস্তা ধরে ঠাকুরমশাইয়ের ডেরায় পৌঁছে গেলাম। আজকে ঠাকুরমশাইয়ের ঘরে ঢুকেই দেখি চারি বসে রয়েছে। সে আমাদেরকে দেখে বলল, আরে কাকা বাবু যে, আপনারা দেখতে চলে এসেছেন। যাক, আপনারা তাহলে একটু বসুন। বাবা তো আপনাদের জন্য অপেক্ষা করছিলেন। আমি বরং আপনাদের জন্য একটু গরম চা আর মুড়ি মাখা নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি বরং ওটাই করো চারি, তোমার হাতের মুড়ি মাখার স্বাদই আলাদা। তা ঠাকুরমশাই, আপনি আজকে কোন চিন্তায় ডুবে রয়েছেন? সামনে আবার কি সব পুঁথিপত্র সাজানো দেখছি। কিছু ভুল বলনি কিশোরী। এই বইগুলো সবই জ্যোতিষবিদ্যারই বই। এগুলো আমাকে অহরহ পড়তেই হয়, কারণ এগুলির মধ্যেই রয়েছে আসল রসদ, যা খালি চোখে দেখতে পাওয়া যায় না। সেই সব কিছু এর মধ্যেই রয়েছে। এমনিতেই আজকে আসতে বড্ড দেরি করে ফেলেছি ঠাকুরমশাই, আপনি বরং আমাদেরকে গল্প বলতেই শুরু করুন। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি তো আমাদেরকে আজকে তালপুকুরের আরো ঘটনা শোনাবেন বলেছিলেন। আমরাও অধীর আগ্রহে আপনার কাছে সেই কাহিনী শোনার জন্য অপেক্ষা করে রয়েছি। বড্ড কাশি হয়েছে। সকাল থেকেই কেসে চলেছি আমি, শরীরটা একেবারেই ঠিক নেই। ও, আজকে তোমাদেরকে সেই তাল পুকুরের কাহিনী শোনাবো বলেছিলাম না? হ্যাঁ, মনে পড়েছে। আমি যেন কত দূর বলেছিলাম কিশোরী, মনে আছে তোমার? হ্যাঁ ঠাকুরমশাই, মালতীর মধ্যে থাকা পেতের মুক্তি ঘটিয়েছিলেন আপনি। এরপরে অমর জীবনের সাহায্যে আপনি সেই শয়তান তান্ত্রিককেও শেষ করে দিয়েছিলেন, আর তার পাশাপাশি ওই তান্ত্রিকের বোতলবন্দি থাকা সমস্ত আত্মাগুলিকেও মুক্ত করে দিয়েছিলেন আপনি। এবারে আমার সবটা মনে পড়েছে। এরপর থেকেই তোমাদেরকে জানাবো। ঠিক বলেছ কিশোরী। এরপরে আরো অনেক ভয়ানক ঘটনা ঘটেছিল সেই গ্রামে। ওই তো চারিমাও এসে পড়েছে। নাও, এবারে সকলে মিলে বসে সেই কাহিনী শোনো। ঠাকুরমশাই সেই কাহিনী বলতে শুরু করলেন। পাসিং শো এর প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে আগুন ধরিয়ে ফুঁ দিতে দিতে বললেন, এই কাহিনীও অনেক কাল আগের। মালতীর শরীর থেকে প্রেত বেরিয়ে যাওয়ার পরে ওদের পরিবারটা আবারও আগের মতন স্বাভাবিক হয়ে গিয়েছিল। একদিন মালতীর একটি চিঠি পেলাম। আমাকে সেখানে সত্তর যাওয়ার কথা বলেছিল মালতী, কিন্তু একটি কাজ পড়ে যাওয়ার দরুন আমার পক্ষে সেই মুহূর্তে যাওয়াটা একটু পিছিয়ে দিতে হয়েছিল। তাই আমিও পাল্টা উত্তরে মালতীকে জানিয়ে দিয়েছিলাম। ও একটি ফুটফুটে বালকের জন্ম দিয়েছিল, তাই তার অন্নপ্রাশনের জন্য আমাকে নেমন্তন্ন করেছিল। কিন্তু আমি বলেছিলাম দুদিন পরে যাব। বলছি তোমাদের, এরপরে আমি তো আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ওদিকে তো মালতীর বাড়িতে উৎসব শুরু হলো, এদিকেও আমি আমার কাজকর্ম সবকিছু করে কমে রওনা হয়ে গেলাম তাল পুকুরের উদ্দেশ্যে। ইস, আর কদিন আগেই নয় আসতে পারতেন ঠাকুর মশাই।
অনুষ্ঠানের মুহূর্তে বাড়িটা খুব সুন্দর সেজে উঠেছিল। তখন দেখলে আপনার খুবই ভালো লাগতো। আরে বাবা, তাতে কি আছে, কোনো অসুবিধা নেই। কই দেখাও দেখি তোমার প্রাণের টুকরোকে, দেখে যে নিজের চোখকেও সার্থক করি। হ্যাঁ ঠাকুর মশাই, সে আর বলতে। আসুন আসুন, ও ভিতরের ঘরে শুয়ে রয়েছে। মাত্র 7 মাসে পা দিয়েছে, এখনো দোলনাতেও সারাক্ষণ শুয়ে থাকে। হামাগুড়ি দেয় মাঝে মাঝে, তবে খুবই কম। আমি এসব করতে দিই না, ওকে খুব যত্নে রাখি। সেটাই তো ভালো মা, এত ছোট বয়সে কখন কি হয়ে যায় কেউ কি বলতে পারে? এই যে ঠাকুর মশাই, এইদিকে আসুন, এই ঘরেই ও রয়েছে। বাদল একটু বাইরে বেরিয়েছে, আপনার জন্য কিছু কাঁচা বাজার করে আনতে গেছে। আপনাকে এখন কয়েকটা দিন এখানেই থাকতে হবে, এত সহজে কিন্তু আপনাকে একদম ছাড়ছি না। আমি ওই বাচ্চাটির দোলনার দিকে এগিয়ে গেলাম। দেখলাম ওর মাথার উপরে ঝুনঝুনিটা দুলছে, আর সেই বাচ্চাটা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রয়েছে। আমার জানে না কেন প্রথম দিকেই ওই বাচ্চাটির দৃষ্টিটা বড়ই অন্যরকম লেগেছিল। এক দৃষ্টে যে কেউ অমন ভাবে কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকতে পারে, সেটাই ভেবে কুল করতে পারছিলাম না। এমন সময় দেখি সেই বাচ্চাটি হাত পা ছুড়ে কাঁদতে শুরু করেছে। সাথে সাথেই মালতী তাকে কোলে তুলে নিল। এরপরে ঘর থেকে পিঠ চাপড়াতে চাপড়াতে বেরিয়ে গেল। আমার নজর পড়ল বাচ্চাটির মুখের দিকে। ও মা, দেখি সে কেমন ভাবে যেন হাসছে। একটু আগেই যে বাচ্চাটি অমন ভাবে বিমর্ষ হয়ে চোখের জল ফেলছিল, সে কিভাবে হঠাৎ এমন আচরণ করল সেটা আদপেও মাথায় ঢুকল না। তবে আমি আর এসবের ক্ষেত্রে তেমন ভাবে তোয়াক্কা করলাম না। ছেলেটির সুরক্ষার জন্য আমি একটা লাল রঙের ধাগা নিয়ে গিয়েছিলাম। এটি ছিল একটি মন্ত্রপুত ধাগা। এটি বাচ্চাদেরকে খারাপ শক্তির প্রভাব থেকে দূরে রাখতে সাহায্য করে। একদিন আমি বারান্দায় বসে আছি, এমন সময় মালতী এসে বলল, বাবা, আপনি ওর মঙ্গলের জন্য কি একটা করবেন বলছিলেন, চলুন। আজকে কিন্তু গ্রামের অনেক মানুষকে ডেকেছি, সকলে আমার বাচ্চাটাকে আশীর্বাদ করতে আসছে। এটা আমাদের গ্রামের একটা পরম্পরা বলতে পারেন। বেশ, চলো, আমি বরং আমার কাজ সেরে ফেলি। এই বলেই আমি এগিয়ে গেলাম ওই বাচ্চাটির ঘরের দিকে। আমি বললাম, এই কাজটা আমাকে একাই করতে হবে মা, তুমি ক্ষণিকের জন্য একটু বাইরে যাও। ভয় নেই, ওর কোনো ক্ষতি হবে না। বেশ বাবা, আমি মালতীকে নিয়ে বাইরে অপেক্ষা করছি, আপনি বরং আপনার কাজটা সেরে ফেলুন। আমি দরজাটা সামান্য ভেজিয়ে দিলাম। এরপরে ওই বাচ্চাটির চোখের দিকে তাকালাম। দেখলাম তার দৃষ্টিটা ওই রকমই স্থির, চোখের পাতা পড়ছে না। অত ছোট বাচ্চাদের তো অনবরত চোখের পাতা পড়বে, কিন্তু এক্ষেত্রে এমন অদ্ভুত কাণ্ড দেখে সত্যি চমকে উঠলাম। এরপরে ছেলেটির ডান হাতের দিকে ধাগাটা নিয়ে গিয়ে যেই না সেটা বাঁধতে যাব, এমন সময় দেখলাম কোনো একটা শক্তি যেন আমাকে ছিটকে ফেলে দিল। এরপরে আবারও একবার এগিয়ে গেলাম। ধাগাটা ওর হাতে যেই না বেঁধেছি, দেখি ধাগাটাতে আচমকা আগুন ধরে গেল। সেটি আমার চোখের সামনে পুড়ে মাটিতে পড়ে ছাইয়ে ঢেরে পরিণত হয়ে গেল। অথচ বাচ্চাটার শরীরের কোনো ক্ষতি হলো না, এক ফোঁটাও নয়। আমি ভয়েতে ঘরের বাইরে এলাম।
কিন্তু মালতী ও বাদলকে কিছুই বুঝতে দিলাম না। আপনার কি কিছু একটা হয়েছে ঠাকুর মশাই? আপনাকে এমনটা দেখাচ্ছে কেন? না না মা, কিছু হয়নি। আসলে মন্ত্রপাঠ করছিলাম তো, এর প্রভাবে নানা রকমের শক্তি শরীরে প্রবেশ করে। সেগুলি খুবই শক্তিশালী। সেগুলিকে ধারণ করতে হয়েছে বলেই এমন ঘাম ঝরছে। তারপরে এখন তো বেশ গরম পড়েছে না, ওই কারণেই আর কি। তা লোকজন সব কখন আসবে? না ঠাকুর মশাই, এই মুহূর্তে লোকজন আর আসতে চাইছে না। গ্রামের মধ্যে নানান রকমের সংকট দেখা দিয়েছে। খুব খারাপ এখন গ্রামের পরিস্থিতি। আমি তো যখন সকলকে নেমন্তন্ন করেছিলাম তখন মোটামুটি সবই ঠিকঠাক ছিল, কিন্তু এরপরে নাকি গ্রামের অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠেছে। তাই কেউ আসবে না। এত খাবার দাবার সবই নষ্ট হলো। এই কি ঠাকুর মশাই, আপনি এমন চুপচাপ হয়ে গেছেন কেন? সে কখন থেকে দেখছি আপনি আমাদের মধ্যে থেকেও যেন নেই। কি হয়েছে বলুন তো? আমি চেষ্টা করেও যে বাদল ও মালতীর সামনে নিজের মনের মধ্যে তৈরি হওয়া ভয়কে লুকিয়ে রাখতে পারছি না। সেটা বোঝার সাথে সাথেই আমি নিজেকে বেশ কিছুটা সামলে নিয়ে বললাম, না না, আসলে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই আর কি। বেশ তো, দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে, আপনি বরং কিছু খেয়ে একটু বিশ্রাম নিন। আসলে অনেক কিছু নিয়ে কল্পনা করেন তো, সবসময় মনের ভিতরে হাজার চিন্তা আপনার, সেই কারণেই হয়তো এমনটা হচ্ছে ঠাকুর মশাই। আসুন আসুন, আমি আপনার খাবারটা বেড়ে দিচ্ছি, আপনি বরং খেয়ে নিন। আমি মালতীর কথায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিলাম। এমন সময় হঠাৎ করে একটা দমকা হাওয়ার রেশ অনুভব হলো। মনে হলো আমার কানের কাছে এসে কেউ যেন কর্কশ শব্দে বলে গেল, তারানাথ, তারানাথ, আমি আছি, আমি কোথাও যাইনি। আমাকে শেষ করা এত সহজ নয়। এবারে তাণ্ডব হবে এই গ্রামে। আগে তো বাঁধনে বন্দি ছিলাম, কিন্তু এখন যে বাঁধন মুক্ত, বাঁধন মুক্ত। ওই খিটখিটে স্বরটা কানে বাজতেই আমি তড়াক করে উঠে বসে পড়লাম। আতঙ্কের প্রহরটা কেন কাটতেই চাইছিল না। এই যে সত্যি কোনো সাধারণ ব্যাপার নয়, সেটা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু সবকিছু একসাথে ঘটতে থাকায় কোনোটার কারণ ঠিক কি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আমি খাটের উপরে বসে বসে হাঁপাতে লাগলাম। এমন সময় একজনের কণ্ঠ শুনে ঘর থেকে বেরিয়ে এলাম। এসে দেখি উঠোনে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন গ্রামেরই পুরোহিত। বাদল, মালতী, এদিকে এসো, শিগগির এদিকে এসো। আমিও আর সবুর করতে না পেরে সেদিকে দৌড়ে গেলাম, কারণ মনের মধ্যে ভয়টা যেন ক্রমেই বেড়েই চলল। পুরোহিত মালতীকে উদ্দেশ্য করে বলল, মালতী মা, তোমাকে আগে ভাগে এই কথাখানা জানানোর জন্য এখানে ছুটে এসেছি। তোমাদের দুজনেরই সে কথা জানাটা খুবই প্রয়োজন। কি হয়েছে পুরোহিত মশাই, আপনি এভাবে ঘাবড়ে গিয়েছেন কেন? ইস, ঘেমে নিয়ে একেবারে স্নান করে গিয়েছেন। কি হয়েছে বলুন দেখি। পুরোহিত ঢোক গিলে কুতোতে কুতোতে বলতে লাগলো সেই কথাগুলো। আর বলো না মা, তোমাদের আজকের অনুষ্ঠানে তো গ্রামের সকলেরই নিমন্ত্রণ ছিল, তাই না?
হ্যাঁ, আমি তো সকলকেই বলে এসেছিলাম। কিন্তু কেউ আসতে রাজি হলো না, তাই তো? হ্যাঁ, তাই তো। কিন্তু তোমরা কি এসবের পিছনে কারণটা জানতে পেরেছো? গ্রামের মধ্যে যে হুলুস্থুলু পড়ে গিয়েছে সেই ব্যাপারে কি আদৌ তোমরা কোনো খবরাখবর পেয়েছো? না পুরোহিত মশাই, আমরা এই বিষয়ে সেভাবে কোনো খবরাখবর পাইনি। আসলে ছেলেটা তো ছোট, ওকে ফেলে আমি বাইরে যেতেও পারিনি। আর যেহেতু তেমন কিছু জানতে পারিনি, তাই ভেবেছি গ্রামের পরিবেশটা একেবারেই ঠিকঠাক আছে। মনে হয় কোনো রোগের প্রাদুর্ভাব ঘটেছে, তাই হয়তো সন্ত্রস্ত সকলে। পুরোহিত দেখলাম মালতীর কথাগুলি শুনে ঠক ঠক করে কাঁপছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, মড়কই বটে মা, কিন্তু রোগের নয়, মৃত্যুর মড়ক। সে কি পুরোহিত মশাই? ঠিক এমন সময়ই মালতীর ছেলেটি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে আরম্ভ করলো। মালতী তাড়াতাড়ি করে ঘরে গিয়ে ছেলেটিকে কোলে নিয়ে আবারও বাইরে বেরিয়ে এলো। বাচ্চার মুখটা ছিল ঠিক আমারই দিকে। আমি আবারও দেখলাম তার কান্না থেমে গিয়েছে, আর সেই বাচ্চা কেমন রহস্যজনক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছে। আমারও কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। আর ঠিক সেই সময়ই পুরোহিত মশাই বলতে লাগলেন সেই কথাগুলি। মালতী, এ কোনো সাধারণ বিষয় নয়। বিগত 1 মাস ধরে এই ঘটনা ঘটছে। আগে অল্প পরিমাণে নজরে পড়লেও ধীরে ধীরে বিষয়টা বাড়তেই থেকেছে। কি ব্যাপার বলুন তো পুরোহিত মশাই, আমার তো মারাত্মক ভয় করছে। ভয় পাওয়ারই কথা বাদল। এর মধ্যে গ্রামে জন্মেছে যে সকল বাচ্চারা, তাদের অধিকাংশই গায়েব হয়ে গিয়েছে। তাদের আর কোনো খোঁজ খবর পাওয়াও যায়নি। মায়েদের দাবি রাতের বেলা পাশে শুয়ে থাকা বাচ্চারা নাকি কর্পূরের মতো গায়েব হয়ে গিয়েছে। সারা গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও তাদের কোনো হদিশ মেলেনি। এমনকি তাদের মৃতদেহগুলিরও সন্ধান মেলেনি। তারা আদৌ জীবিত আছে নাকি মারা গিয়েছে এ কথাও কেউ জানে না। ভাবতে পারছো তোমরা সন্ত্রাস কোন জায়গায় পৌঁছেছে? পুরোহিতের মুখে এই কথাগুলি শুনে আমার শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত নেমে যেতে লাগলো। এ যে বড়ই অস্বাভাবিক। একদিকে মালতীর সন্তানের মধ্যে থাকা কালো শক্তির আভাস, আবার অপর পক্ষে গ্রামের মধ্যে ঘটে চলা একের পর এক ত্রাস। এই সব কিছুর পেছনে রয়েছে কে? কিন্তু এর হদিশ মিলবে কিভাবে? কে করছে এই সব ভয়ঙ্কর কাণ্ড? তাহলে এবারেও কি আমার এই গ্রামে আসবার পেছনে কোনো বড় উদ্দেশ্যই রয়েছে? আগের বার তো আমাকে অমর জীবন সাহায্য করেছিল, কিন্তু এবারে এই জটিল ধাঁধার নিরসন আমি করব কিভাবে? এই চিন্তা আমাকে কুড়ে কুড়ে খেতে শুরু করলো। এমন সময় দেখলাম মালতী পুরোহিতকে উদ্দেশ্য করে বলছে, সর্বনাশ করেছে পুরোহিত মশাই, আমার ঘরেও যে সন্তান রয়েছে, আর আর তার উপরেও যে সমানভাবে বিপদের পাহাড় ভেঙে পড়তে পারে। তখন কি করব আমরা? ও যে আমাদের নয়নের মণি, ওর কিছু একটা হয়ে গেলে যে আমি শেষ হয়ে যাব। সেই কারণেই তো তোমাদেরকে আগে ভাগে এই খবরগুলো জানাতে এসেছি মা। না হয় পরে যদি কোনো একটা অঘটন ঘটে যেত, আমি যে নিজেকে ক্ষমা করতে পারতাম না। কিছুকাল আগেই তো তোমাদেরকে কত বড় ঝুঁকি কাটিয়ে উঠতে হয়েছিল। যা বলেছেন পুরোহিত মশাই, কিন্তু এমন সব ঘটনার তো যুক্তি সাধারণ মানুষের পক্ষে খুঁজে বের করা সম্ভবই নয়। ঠিকই তাই, তবে বাঁচোয়া ঠাকুর মশাই এখানে রয়েছেন, তিনি এর একটা নিষ্পত্তি করতে পারবেন। ওরা আমার কথা বলছিল ঠিকই, কিন্তু সত্যি কি আমি এসবের আড়ালে থাকা রহস্যকে
খুঁজে বার করবার অবস্থায় ছিলাম, এটা নিয়েই দ্বন্দ্বে পড়ে রইলাম। এমন সময় বাচ্চাটির চোখের দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। দেখলাম তার মণি দুটি লাল হয়ে গিয়েছে। সেটি একদিক থেকে আর একদিকে সরতেই দেওয়ালে আটকে থাকা মালতী ও বাদলের বিয়ের ছবিখানা খুলে মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। তারপরে সেই বাচ্চা আমার দিকে তাকিয়ে বিকট ভাবে মিচকে হাসতে থাকলো। এটা দেখে আমার তো বাক শক্তি চলে যাওয়ার জোগাড়। তবুও আমি নিজেকে সামলে নিয়ে মালতীকে বললাম, মালতী, আমি দেখছি কি করা যায়, তোমরা এত দুশ্চিন্তা করো না। পুরোহিত চলে গেলেন, ওরাও সকলে ভিতরে চলে গেল, কিন্তু আমি ঠায় দাঁড়িয়ে রইলাম আর সেই দৃশ্যের কথা ভাবতে থাকলাম। রাত হয়ে গিয়েছে ঠাকুর মশাই। মালতী বাচ্চার সাথে খেলছিল, এখন দেখলাম ঘুমিয়ে পড়েছে। আসলে সারাটা দিন ঘরের কাজ করতে হয়তো ক্লান্তি, তো তাই আসতেই পারে। আমি আপনার খাবার বেড়ে দিয়েছি, একটু খেয়ে নেবেন ঠাকুর মশাই। আপনার খাওয়া হলে তারপরে মালতীকে ডেকে আমিও মালতী একসাথে খেয়ে নেব। এমনিতেই গ্রামের যা অবস্থা, ভীষণ ভয় করছে ঠাকুর মশাই। এত ভয় পেও না বাদল, সব কিছুরই একটা কারণ আছে, ঠিক সময়ের সাথে সাথে সামনে চলে আসবে। বেশ, আপনি আসুন ঠাকুর মশাই। বাদল চলে গেল। আমিও বাদলকে অনুসরণ করতে গিয়ে বাচ্চাটির ঘরের সামনে থমকে দাঁড়িয়ে পড়লাম। চোখে পড়ল আরো ভয়ঙ্কর একটি কাণ্ড। দেখলাম মালতী বেহুঁশে ঘুমাচ্ছে, আর সেই শিশুটি পা ছড়িয়ে বসে রয়েছে, এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সামনে থাকা একটি আরশোলার দিকে। দেখলাম আবারও লাল হয়ে উঠল তার চোখের মণি। সাথে সাথে নেতিয়ে পড়ল ওই আরশোলাটি, আর সেই বাচ্চাটি হাত বাড়িয়ে ওই আরশোলাটিকে ধরে টিপে মেরে ফেলল। তারপরে মুখে পুড়ে সানন্দে চিবোতে লাগলো। এরপরে তাকালো আমার দিকে। কি হলো ঠাকুর মশাই, আপনি এখানে দাঁড়িয়ে রইলেন যে? আসুন, খাবার দিয়েছি যে। আমি কোনো কথা বলার অবস্থাতেই যে ছিলাম না। ইশারায় ঘাড়টা ঘুরিয়ে বললাম, যাচ্ছি। বাদল চলে যেতেই আবারও নজর ঘোরালাম ওই ঘরের দিকে। দেখলাম সে আবারও ওইভাবেই মুচকি হাসছে। এসব দেখে আমার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। ওই বাচ্চাটি যে স্বাভাবিক নেই, সেটা বুঝতে আর বাকি রইল না আমার। কিন্তু একদিকে গ্রামের বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়া, অন্যদিকে মালতীর বাচ্চার এমন আচরণ করা, এসবের কারণ বুঝে উঠতে পারলাম না। আমি তাড়াতাড়ি করে খাওয়ার ঘরের দিকে এগিয়ে গেলাম। কি ব্যাপার বলুন তো ঠাকুর মশাই, আপনাকে অনেকক্ষণ ধরেই দেখছি নানান বিষয়ে চিন্তা করতে। চোখ মুখের মধ্যে এমন ভীতির ছাপ কেন আপনার? ও কিছু না, সব ঠিক আছে। তোমরাও তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে এর থেকে বেশি আর মুখে রুচবে না আমার। শরীরটা খারাপ লাগছে আসলে। বেশ, আপনাকে আর জোর করব না, আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমি সেদিন নিজের ঘরে চলে গেলাম, কিন্তু এখানেই বিষয়টা শেষ হলো না। এই সব কিছুর পেছনেই যে একটা যোগসূত্র রয়েছে,
সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। তাই রাতের বেলা গ্রামটিকে পরিদর্শনে বেরোনোর সিদ্ধান্ত নিয়ে ফেললাম। বাপ রে, সত্যি ঠাকুরমশাই? এত পর্যন্ত শুনে একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠল। এরপর কি করেছিলেন আপনি? রাতের বেলা গ্রামের রাস্তায় বেরিয়ে কি সত্যি এই রহস্য খুঁজে বার করতে পেরেছিলেন? শুনেই তো আমার আতঙ্কিত লাগছে। সমস্যা যদি একটি বিষয়কে নিয়ে হতো তাহলে ভালো হতো বিভূতি, কিন্তু রহস্যের জ্বর যে কত দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল সেটা পরে জানতে পেরেছিলাম। এরপরে ঘটেছিল আরো ভয়ঙ্কর সব ঘটনা। আরো বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিলাম সকলে। এমনকি বাদল ও মালতীও হতবাক হয়ে গিয়েছিল। ঠিক কি ঘটেছিল ঠাকুরমশাই, বলুন দেখি, আর যে তর সইছে না। বলবো বলবো, সবই বলবো, একটু ধৈর্য ধরো।